আমরা উদ্দীপকে যে প্রশ্ন লিখছি একটু মনোযোগী সবাই। এখানে আমরা চারটা মৌলের নাম লিখেছি। কয়টা মৌল? চারটা। একটা হচ্ছে এ একটা মৌল, বি, সি এবং ডি। প্রথমে এই ধরনের প্রশ্ন আসলে তুমি একদম চোখ বন্ধ করে তোমার ফার্স্ট ডিউটি, প্রথম কাজ হচ্ছে এই মৌল শনাক্ত করা। এক পারমাণবিক সংখ্যা যার সে কে হবে? হাইড্রোজেন। তাহলে এই মৌলটা হলো এ। 11 পারমাণবিক সংখ্যা যার সে কি? সোডিয়াম। তারপরেরটাকে ক্লোরিন, 17 ক্লোরিন। তারপরেরটাকে তারপরেরটা কার্বন, 6 কার্বন। তাহলে আমি প্রথম ধাপ উন্নীত বলছি, রাতে প্রথম রাস্তা পার হয়ে গেলাম, ঠিক কি না? বুঝছো কথা বলো যে আমার চারটা মৌল হয়ে গেল। এখন আমরা জানি যে ধাতু এবং অধাতু মিলে কি হয়? আয়নিক যৌগ হয়। আর সমযোজী যৌগ কি হয়? অধাতু অধাতু সমযোজী যৌগ হয়, ঠিক কি না? আচ্ছা, এখন গ নাম্বার যে কোশ্চেন আছে, এই ধরনের কোশ্চেন একটা তুমি পাবাই, একদম মানে 100% গ্যারান্টি যে এই ধরনের কোশ্চেন এবার আসে। গ নাম্বারে বলছে যে বি ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি, তাহলে তোমাকে চিত্র সহকারে বর্ণনা করতে হবে। তাহলে প্রথমে আমি দেখব বি ও সি যৌগ। গ নম্বরের ব্যাখ্যায় বি মৌলটি হচ্ছে কে? সোডিয়াম, সোডিয়াম 11 এবং আরেকটা কি? সি, সি যৌগটা হচ্ছে কি? ক্লোরিন 17। এখন আমরা হ্যাঁ, এখন এই দুইটা দ্বারা আমরা জানি যে সোডিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে NaCl গঠন করে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এটা তো জানো সবাই। এখন তুমি সমতা দিতে পারো, এখানে ক্লোরিন তো ডি পরমাণু, তাকে Cl2 হিসেবে লিখতে হয়। হ্যাঁ, কোনো পাবি আছে অ্যামিলাইড Na+Cl সমান NaCl, এটা হবে, এইভাবে লেখা যাবে। ক্লোরিন তো ডি পরমাণু অণু, মানে ক্লোরিন অণুতে দুইটা পরমাণু থাকে, তাকে ওইভাবেই লিখতে হয়। তো এটা ভুল, এটা লেখা যাবে। তো তাহলে এখানে যদি আমি ব্যালেন্স করি, দাও এই আমার সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। এখন আমি এই সোডিয়াম ক্লোরাইডের বন্ধন দেখাবো, তার মানে আমি নিশ্চিত বুঝছি যে এখানে সোডিয়াম হলো ধাতু, সোডিয়াম হচ্ছে কি? সোডিয়াম ধাতু, আর এই ক্লোরিন হচ্ছে কি? অধাতু। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হয় সে বন্ধনের নাম কি? ধাতু, সে বন্ধনের নাম কি? আয়নিক বন্ধন। ধাতু পরমাণু ইলেকট্রন দান করে আর অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, এর ফলে যে বন্ধন গড়ে ওঠে তার নাম কি? আয়নিক বন্ধন। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোন বন্ধন আছে? আয়নিক বন্ধন আছে। এবার এই সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন তোমরা ব্যাখ্যা করবা। শিখেছিলাম কিনা বলো। তাহলে সংক্ষেপে যদি আমরা আবার বলি যে কি হয় কাহিনী হয়, এই যে সোডিয়াম তার ইলেকট্রন বিন্যাস লিখতে হয় 1s2 2s2 2p6 3s1। আবার এই আমরা দেখতে পাই সোডিয়ামের সর্বমোট স্তরে কয়টা ইলেকট্রন? একটা। তাহলে সোডিয়াম এই একটা ইলেকট্রন দান করে Na+ হয়। অর্থাৎ তার স্ট্রাকচারটা এরকম হয় যে প্রথম কক্ষপথে এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে এই যে প্রথম কক্ষপথে দুইটা, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে একটা। এরপরে এই একটা ইলেকট্রন সে দেয়, দিয়ে তার কি অবস্থা হয়? এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে দুইটা, তারপরে কক্ষপথে কয়টা? 8টা। 2 4 6। তাহলে এটা হলো সোডিয়াম পরমাণু, আর এটা হচ্ছে সোডিয়াম আয়ন, ঠিক কি না? বুঝতে পারছো? অর্থাৎ ইলেকট্রন কেন দান করে? তার অষ্টক পূরণ হওয়ার প্রয়োজন। ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এই জন্য যেন সে অষ্টক পূরণ করতে পারে। তার আউটার শেলে 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আউটার শেলে 8টা ইলেকট্রন থাকলে সে স্টেবিলিটি অর্জন করে, সে স্থিতিশীলতা অর্জন করে। ওকে, এবার আসুন, এবার আমরা অ্যাজ ক্লোরিনের ব্যাপারে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আমার ফার্স্ট অরবিটাল দুইটা, সেকেন্ড অরবিটাল 2 8 এন্ড 7, ঠিক কি না? তাহলে আমরা দেখতে পাই এই যে ক্লোরিনের আউটার শেলে 7টা ইলেকট্রন আছে। অষ্টক পূরণের জন্য সে কি দেবে না নেবে? কেন নেবে? সে কি ধাতু না অধাতু? অধাতু। অধাতু কি দেয় না নেয়? অধাতু দেয়। একটা নেবে। ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে সে ক্লোরাইড আয়নে কনভার্ট হবে, ঠিক হইল কিনা? আমরা যদি এর ইলেকট্রনিক ডায়াগ্রাম দেখি, এই যে নিউক্লিয়াস,
ফার্স্ট অরবিটাল দুইটা, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে কয়টা? 2 4 6। এই যে হতভাগা ইলেকট্রন একটা যে জোড়াবিহীন আছে, কারণ কেউ জোড়াবিহীন থাকতে চায় না, তাই না? তাহলে এই যে এটা হলো ক্লোরিন বলো মান, এই একটা ইলেকট্রন এখানে আসবে, এখানে আসতে কি হবে? আসতে ক্লোরিন এই যে ফার্স্ট অরবিটে দুইটা, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে কয়টা? 2 4 6 এন্ড 8। তাহলে এটা হলো ক্লোরাইড আয়ন, ঠিক কি না? এটা হলো সোডিয়াম আয়ন এবং এটা হলো ক্লোরাইড আয়ন। তাহলে কাহিনী অলরেডি শেষ। তাহলে এবার তাদের মধ্যে বন্ধন কেমনে হয়? আয়নিক যৌগের বন্ধন কেমনে হয়? এটা তো এক পরমাণুর ধাতু এক পরমাণু পদার্থের সাথে, মানে ক্লোরিনের একটা মৌল সোডিয়ামের একটা মৌলের সাথে, প্রত্যেকটারই এক মৌল এক মৌল। আমরা কিন্তু দুই মৌলের সাথে গঠন সেটাও দেখাইছি, তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড দেখাইছিলাম যে মাঝখানে ধাতু থাকবে, দুই পাশে দুইটা শেয়ার। তো এখানে কি হয়? এখানে হয় হচ্ছে এই হচ্ছে আমার সোডিয়াম ফার্স্ট অরবিট, ফার্স্ট অরবিটে দুইটা, সেকেন্ড অরবিটে 2 4 6 8টা, থার্ড অরবিটে একটা। এই যে কত ভাগে ইলেকট্রন এখানে কার সাথে আসবে? ক্লোরিন। ফার্স্ট অরবিটে দুইটা, সেকেন্ড অরবিটে 2 4 6 8টা, থার্ড অরবিটে কয়টা? এই যে 7টা। তাহলে এই যে ও দেবে, ওরে দেবে নাকি? ও দেবে, ও নেবে। নেওয়ার পর আমার টোটাল রিঅ্যাকশনটা কেমন হয়? সোডিয়াম সে একটা হারায়, তার জীবন থেকে একটা চলে গেছে। তো তোমার জীবন থেকে যেটা চলে গেছে সেটা মাইনাস হয় না? এটা আমরা কে না বুঝি? আমার কোনো কিছু যদি আমার থেকে কমে যায়, ধরুন আমার টাকা হারিয়ে গেছে, আমার টাকা কমে গেছে না, এখন আমার পকেট ফাঁকা, তাহলে আমার কাছ থেকে যেটা চলে যাবে সেটা মাইনাস, এখানে অবশ্যই তোমাকে মাইনাস দিতে হবে। মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, চলে যাওয়ার পর তার যে রূপ হবে, তার কি রূপ? চলে যাওয়ার পর তার যে রূপ হবে সে হবে পজিটিভ আয়ন, এটা হবে ক্যাটায়ন। অন্যদিকে ক্লোরিন তার জীবনে একটা আসছে, আসলে সে কি হবে? নেগেটিভ আয়ন। এবার এদেরকে যোগ করে দাও, Na+Cl, এটা কাটাকাটি, Na আয়ন প্লাস Cl আয়ন, একে কি রাখা যায়? অ্যাপ্রক্সিমেট টু Na সোডিয়াম হাইড্রোজেন, ঠিক কি না? বন্ধন হইলো। তাহলে আমি প্রথম আমার এখানে ধাপ স্টেপ বাই স্টেপ আমি করব। আমার যদি কোনো মৌল থাকে এরকম 3 4 5টা এবং তাদের পারমাণবিক সংখ্যা যদি উল্লেখ করে দেয়, তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি ইজ টু ফাইন্ড আউট এই মৌলগুলোর নাম কি, মৌলগুলো কারা। আমার কথা কি বুঝতে পারছো? এই মৌলগুলো কারা সেটা আমি ফাইন্ড আউট করি। তাহলে এরপরে দেখবো যে ওই যেই পরমাণুর কথা বলছে সেই পরমাণুগুলো দিয়া কি কি বন্ধন গঠন হতে পারে। যেমন এখানে বলছে কি বিওসি দ্বারা, তাহলে বিওসি দ্বারা যেটা সেটা দেখলাম যে সোডিয়াম এবং ক্লোরিন, অবশ্যই এর মধ্যে একটা ধাতু আর একটা অধাতু, সুতরাং তারা মিলে কি করবে? আয়নিক বন্ধন গঠন করবে। আমার বর্ণনার উত্তর শেষ। লিখতে পারবা? সবাই পারবা? এবার আসো গ নম্বরের কোশ্চেন হচ্ছে। গ নম্বরে আমি দুইটা কোশ্চেন এখানে দেখাইছি যে COD যৌগ দ্বারা, COD যৌগ, প্রথমে দেখো COD আর দ্বিতীয়তে দেখো AOD। এখন দেখো তো এখানে C যৌগটা কোনটা? C এর পারমাণবিক সংখ্যা কত? বলো। C এর পারমাণবিক সংখ্যা 17 আর D এর কত? 6। তাহলে একটা হলো কার্বন, D হলো কার্বন আর C হলো ক্লোরিন। তাহলে কার্বন এবং ক্লোরিনের সাথে মিলে যে যৌগ তৈরি হয় তার নাম কার্বন টেট্রা ক্লোরাইড, ঠিক কি না? কার্বন টেট্রা ক্লোরাইড, এটা একটা পাইলাম। আর একটা কি যে এই COD দ্বারা গঠিত যৌগ কি হবে? পানিতে অদ্রবণীয় হলেও BOC দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয়। তাহলে B কে সোডিয়াম আর C কে ক্লোরিন। তাহলে এখানে আমি অলরেডি পাই গেলাম দুইটা যৌগ। কয়টা যৌগ পাইলাম? দুইটা। একটা হলো কার্বন টেট্রাক্লোরাইড, একটা হলো কি আর একটা কি সোডিয়াম ক্লোরাইড। এখন দেখবো এই দুইটাই ক্লোরাইড, একটা হলো কার্বনের ক্লোরাইড আর একটা হলো কি, একটা হলো নন মেটালের ক্লোরাইড, ঠিক কি না? একটা অধাতুর ক্লোরাইড আর একটা কি ধাতুর ক্লোরাইড। তাহলে একটা আয়নিক যৌগ আর একটা কি সমযোজী যৌগ। এখন দেখবো এই দুইটার মধ্যে কে পানিতে দ্রবীভূত হয় এবং কোনটা হয় না, সেই ব্যাখ্যা আমরা দেখবো। চলো প্রথমে দেখো
যে সি কার্বন এবং এখানে ক্লোরিন মিলে, হ্যাঁ দুই অণু ক্লোরিন মিলে বিশেষ শর্তে CCl4 তৈরি হয়। কার্বন এবং ক্লোরিন মিলে বিশেষ শর্তে কি তৈরি হয়? কার্বন টেট্রা ক্লোরাইড তৈরি হয়। এখন এই যে কার্বন টেট্রা ক্লোরাইড আমরা দেখলাম, এটা কি সমযোজী যৌগ না? এর মধ্যে যে দুইটা মৌল আছে, একটা হলো কি কার্বন একটা মৌল, আর একটা মৌল কি ক্লোরিন একটা মৌল, CCl3। কার্বন টেট্রা ক্লোরাইড CCl3 হয়। টেট্রা মানে কি? টেট্রা মানে কি? টেট্রা মানে চার, মনো মানে সিঙ্গেল, ডাই মানে টু, ট্রাই মানে থ্রি, আর টেট্রা মানে চার। তাহলে টেট্রা ক্লোরো কার্বন যেটাকে, এটার আরেক নাম কি? টেট্রা ক্লোরো কার্বন, মানে চারটা ক্লোরিন একটা কার্বন। ওকে, তাহলে আমরা দেখো এর কাহিনী। এটা একটা সমযোজী যৌগ। কি যৌগ? আর সমযোজী যৌগে কেন পানিতে দ্রবীভূত হয় না? তার মেইন কারণ হচ্ছে এই যে সমযোজী যৌগের মধ্যে, সমযোজী যৌগের তো কেন্দ্রীয় পরমাণু, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এবং বন্ধন গঠন করে ধরে মনস্থলকে একটা কাহিনী তৈরি করলো। এখন আমরা জানি যে সমযোজী যৌগ সমূহ সাধারণত অপোলার। সাধারণত কি? অপোলার। আমরা অলরেডি পড়াইছি পোলার যৌগ কি। যে সকল যৌগের দুইটি পোল থাকে বা দুইটা মেরু থাকে বা প্রান্ত থাকে, একটা ধনাত্মক আর একটা কি, তাদেরকে সাধারণত কি বলা হয়? পোলার যৌগ। তবে ব্যতিক্রম কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয় এবং তারা পোলার যৌগ। তারা কারা? তারা যেমন চিনি। চিনি কি পানিতে দ্রবীভূত হয় কি হয় না? হয়। তাহলে চিনি পোলার যৌগ। সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও সে কি পোলার যৌগের ব্যাখ্যা আলাদা, আমরা ব্যাখ্যা দেব। তারপর হচ্ছে অ্যালকোহল, মদ খাবে অমানুষকে। তাহলে এই যে মদ কিন্তু অ্যালকোহল, অ্যালকোহল কি সমযোজী যৌগ, এবং অ্যালকোহল কিন্তু কি পানিতে দ্রবীভূত হয়। এগুলো ব্যতিক্রম। তারপরে গ্লুকোজ, গ্লুকোজ কি সমযোজী যৌগ, পানিতে দ্রবীভূত হয়। এরপর যত অর্গানিক অ্যাসিড আছে, হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা সমযোজী যৌগ। এই সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। তবে এদের ব্যাখ্যা কি আলাদা। এটার ব্যাখ্যা দেখো যে এই CCl4 দ্বারা গঠিত যৌগ, কার্বন টেট্রা ক্লোরাইড দ্বারা গঠিত যৌগ, এই কার্বন ও অধাতু ক্লোরিনও কি, কথা বলো, অধাতু। প্রথম হলো এদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন হচ্ছে। ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। আমরা এটা দেখাইছি না কিভাবে শেয়ার করছে। যে কার্বন পরমাণু, এই যে কার্বন পরমাণু প্রথম অরবিটে দুইটা, তারপরে অরবিটে কয়টা? চারটা। এক, এক, দুই, তিন, চার। এখন এইখানে এই যে একটা ক্লোরিন পরমাণু, এখানে একটা ক্লোরিন পরমাণু, ক্লোরিন, ক্লোরিন। এই ক্লোরিনের সর্ববৈশিষ্ট্য স্তরে কয়টা করে ইলেকট্রন থাকে? কেউ একজন বলো আস করে। কয়টা করে থাকে? 7টা করে থাকে। তাহলে এই 7টার একটা এখানে দিল, একটা শেয়ার করলো, একটা শেয়ার করলো, একটা শেয়ার। তাহলে এখানে কি 6টা রইলো না ক্লোরিনের? এখানে 6টা রইলো না? আমি কিন্তু আউটার শেল দেখাইছি না, কেউ আবার প্যাচ লাগায় না। এটা ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, ফার্স্ট, সেকেন্ড, মনোযোগ। তাহলে ঠিক কি না? ভিতরে গুলো দেখাইলাম না ইলেকট্রন। এখানে কয়টা প্যাচ লাগাই দিবা? 2, 8, এখানে 2, 8, এখানে 2, 8, এখানে 2, 8, ঠিক কি না? তাহলে এই যে একটা শেয়ার করে এখানে একটা বন্ধন হইছে না? কথা কও, একটা বন্ধন হইছে, এখানে একটা বন্ধন হইছে, এখানে একটা বন্ধন। এদেরকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। যে ইলেকট্রনগুলো বন্ধন গঠন করলো তাদেরকে কি বলবো? বন্ড পেয়ার। এবং এই যে 6টা করে ইলেকট্রন রইলো, এরা কি? এরা হচ্ছে লোন পেয়ার। এরা কি? লোন পেয়ার। তাহলে এখন তোমাকে যদি বলি এই টোটাল যৌগে CCl, দেখো কোথায় পড়াইতেছি আর কোথায় চলে গেল। এই CCl যৌগে CCl4 এর খানে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে? 6, 6, 6, 6, 6, 6, 36। কিন্তু এখানে 6টা আছে। 4, 6, 24টা, মানে 12 জোড়া। এই 12 জোড়া আছে কি লোন পেয়ার। একা একা বসে আছে, হ্যাঁ আমার কেউ নাই, আমার কেউ নাই, গান গাইতেছে রবীন্দ্রসঙ্গীত, আমার কেউ নাই। তাহলে এর কেউ নাই, এর কেউ নাই, কয় জোড়া আছে? 12 জোড়া। কেউ নাই, তাহলে 12 জোড়া হলো কি লোন পেয়ার। আর বন্ড পেয়ার আছে কয় জোড়া? বন্ড পেয়ার আছে 1, 2, 3, 4। তাহলে এরকম কিন্তু এমসিকিউ একটা আসবেই আসবে। একেবারে বুলেট মিস, কিন্তু এমসিকিউ মিস নাই, যে আসে যে এই যৌগের মধ্যে বন্ড পেয়ার, একটা যৌগ দেবে এবং সেখানে বলবে বন্ড পেয়ার কয়টা, লোন পেয়ার কয়টা।
তাহলে এখানে লোন পেয়ার হচ্ছে 12 জোড়া, বন্ড পেয়ার কয় জোড়া? 4 জোড়া। কথা ক্লিয়ার? এখন এই যে এদের মধ্যে যে বন্ধন তৈরি হইলো, কার্বন এবং হাইড্রোজেন এর মধ্যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধন তৈরি হইলো, এই বন্ধনটা হচ্ছে অত্যন্ত দুর্বল। কি বন্ধন? অত্যন্ত দুর্বল। এর নাম হলো ভ্যান ডার ওয়ালস শক্তি। ভ্যান ডার ওয়ালস। সমযোজী যৌগে ওয়ালস, সমযোজী যৌগে যে দুর্বল এক ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, যেই বলের সাহায্যে উভয় পরমাণু বন্ধন তৈরি হয়, হ্যাঁ, আবদ্ধ থাকে, এই বন্ধন শক্তির নামই হলো কি? ভ্যান ডার ওয়ালস শক্তি। এই ভ্যান ডার ওয়ালস শক্তির সাহায্যে দুর্বলভাবে আটকে থাকে। কথা বোঝো নাই? হ্যাঁ, এখন এই যৌগ পানিতে কেন দ্রবীভূত হয় না তার ব্যাখ্যা আসে যে এই সোডিয়াম ক্লোরাইড এই কার্বন টেট্রাক্লোরাইড ভেঙে সে কার্বন পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হয় না। হয় যেহেতু তাদের মধ্যে পোল বা প্রান্ত তৈরি হয় না, এটা ধনাত্মক এবং এটা ঋণাত্মক হয় না, সুতরাং এদেরকে পানির ভিতরে গুলাই দেয়। এখন দেখো তো, এখানে পানি আছে, পানি, এই পানি তো হাইড্রোজেন পজিটিভ আর OH নেগেটিভ, অথবা পানিতে দুইটা হাইড্রোজেন আয়ন আছে আর অক্সিজেন 2- আছে, ঠিক কি না? কথা বলো। এখন এখানে আমি যদি CCl4 দেই, এই কার্বন যদি পজিটিভ নেগেটিভ না হয়, তাহলে এই পানির কাছে কেউ যদি না আসে, তাহলে কি পানিতে দ্রবীভূত হতে পারবে? পারবে না। তাহলে কে পানিতে দ্রবীভূত হবে, কে হবে না, তার ফার্স্ট ডিউটি হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে তাকে পোলার যৌগ হতে হবে, তার দুইটা পোল থাকতে হবে, একটা ধনাত্মক আর একটা, যেটা সমযোজী যৌগের সাধারণত থাকে না। কার থাকে? আয়নিক যৌগের থাকে। এই কারণে সমযোজী যৌগ এই পোল কর্তৃক আকৃষ্ট হয় না, এই কারণে এই CCl4 পানিতে দ্রবীভূত হয় না। ক্লিয়ার? লিখতে পারবা বানাইটা নাই? খালি একটা চিত্র দিবা, বানাইয়া 2 পৃষ্ঠা লিখবা, এতেই 4 পাবা। 1 পৃষ্ঠার অর্ধেক লিখবি, এই ব্যাখ্যা তো অর্ধেক আসবে, 1 পেজে অর্ধেক। শুধু একটা চিত্র দিবা, এইখানে একটা বড় চিত্র, এই যে এটা সমযোজী বন্ধন এবং এর বন্ধন কি হয় না, এটা ভেঙে আয়নে পরিণত হয় না, যেহেতু এটা অপোলার, নন পোলার, যেহেতু এটা অপোলার, এটা ভেঙে আয়নে পরিণত হয় না, এই কারণে সে কি করে না, পানিতে দ্রবীভূত। যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের ব্যাপারে কথা বলি, যে NaCl, এটা পানিতে সোডিয়াম আয়ন হয় আর কি হয়? ক্লোরাইড আয়ন হয়, ঠিক কি না? তাহলে এটা হলো এক নম্বরে এরা কি? এরা হলো পোলার। এরা কি? সোডিয়াম ক্লোরাইড হলো একটা পোলার যৌগ, সে ভেঙে দুইটা পোল। কেন দুইটা পোলে হইছে? এক নম্বর হচ্ছে সে আয়নিক। আয়নিক মানে সে যখন বন্ধন গঠন করছে, একজনে দিয়েছে আরেকজনে কি করছে? নিছে। এখন মনে করো যে সম্পর্ক ভেঙে যাবে, তাহলে যে যেটা দিছিল সেটা নিয়ে যাবে, যে যেটা দিছিল সেটা কি করবে? নিয়ে যাবে। তাহলে সোডিয়াম বলছিল আমি তোরে দিছিলাম, আমারটা ফেরত দে। তাহলে সোডিয়াম একটা দিয়ে পজিটিভ হইছিল আর একটা দিয়ে ক্লোরিন একটা নিয়ে কি হইছিল? নেগেটিভ। তাহলে তার দুইটা পোল হইলো, দুইটা প্রান্ত হইলো। এখন আসুন, এই সোডিয়াম ক্লোরাইডকে যদি পানির মধ্যে দেই, কাহিনীটা কি হবে? পানি, এই যে হলো সোডিয়াম পজিটিভ পোল, সোডিয়াম কি? এখন এই সোডিয়ামকে আমি যদি পানির মধ্যে দেই, পানির নেগেটিভ পোল এই সোডিয়ামের পজিটিভ পোলের কাছে আসবে, আসবে না? এখানে আমরা এরকম দিই হাইড্রোজেন, দেখো এটা হলো অক্সিজেন, এখানে কি আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন হলো ডেল প্লাস, এখানে ডেল প্লাস মানে বুঝো আংশিক, আংশিক চার্জ বোঝায়, মানে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে চার্জের যে পার্থক্য সেটা খুবই কম, আংশিক বোঝায়। হাইড্রোজেন ডেল পজিটিভ, হাইড্রোজেন ডেল পজিটিভ, হাইড্রোজেন ডেল পজিটিভ। এখন পানির অণুতে তো দুইটা প্লাস চার্জ আর দুইটা মাইনাস চার্জ আছে না? তাহলে দুইটা হাইড্রোজেনের দুইটা প্লাস চার্জ দিতে অক্সিজেনের কয়টা চার্জ? দুইটা মাইনাস চার্জ। তাহলে এখানে কি হবে? ডেল 2 মাইনাস, এখানে কি হবে? ডেল 2 মাইনাস, ডেল 2 মাইনাস, ডেল 2 মাইনাস। দেখো এই সোডিয়াম ক্লোরাইড কেন পানিতে দ্রবীভূত হয়, তার খুব সহজ ব্যাখ্যা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা পানিতে দেই, তখন এই সোডিয়াম ক্লোরাইড ভেঙে দুইটা আয়ন হয়, এই ধনাত্মক আয়নের চারদিকে অনেকগুলাকে পানির ঋণাত্মক আয়নটাকে ঘিরে ধরে, আকৃষ্ট হয়। এই সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্তের সাথে পানির এই যে অক্সিজেনের ঋণাত্মক অংশ দ্বারা কি করে? আকৃষ্ট করে। আবার
এই সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক অংশের সাথে, এই যে ঋণাত্মক অংশের সাথে পানির কোন অংশগুলো আসে? ধনাত্মক। ধনাত্মক কারা? এবার উল্টাই দাও। তাহলে দেখো তো এটা কি হবে? del 2 মাইনাস del 2 মাইনাস, এটা del 2 মাইনাস এবং এটা del 2 মাইনাস। আর এটা কি? হাইড্রোজেন del প্লাস, 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 হাইড্রোজেন del প্লাস। ঠিক কি না? ব্যাখ্যা কি বুঝতে পারছো যে কি কাহিনী? খুব সহজ কাহিনী যে এখানে এই যে ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড কি ঋণাত্মক আয়ন না? ক্লোরাইড কি আয়ন? ঋণাত্মক আয়ন। এই ঋণাত্মক আয়নের চারপাশে পানির কোন অংশ আসবে? পানির এই যে পানি, এটা কি পানি না? এটা কি পানি না? কথা বল। তাহলে এই পানিগুলা কোন আয়ন তাকে ঘিরে ধরেছে? পানির পজিটিভ আয়ন। আর আয়নিক যৌগের ঋণাত্মক আয়ন আকৃষ্ট হয়। আবার পানির নেগেটিভ আয়ন আয়নিক যৌগের পজিটিভ আয়ন আকর্ষণ করে। তাহলে আয়নিক যৌগ এই কারণেই মূলত পানিতে দ্রবীভূত হয়। কোন কারণ? যে আয়নিক যৌগকে ভাঙলে দুইটা আয়ন হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর পজিটিভ আয়নের চারপাশে পানির যে নেগেটিভ অক্সিজেন আছে, সেই পানির নেগেটিভ অক্সিজেন একে ঘিরে ধরে, আকৃষ্ট হয়। আবার এই যে আয়নিক যৌগের নেগেটিভ আয়নের সাথে এই যে পানির পজিটিভ আয়ন আকৃষ্ট হয়, যেটা সমযোজী যৌগের ক্ষেত্রে হয় না। কারণ সমযোজী যৌগ তো ভাঙেই আয়নে পরিণত হয়ই না, ভেঙে আয়নে পরিণত হয় না। না হইলে কে কার কাছে যাবে? যাবে। আচ্ছা, সুতরাং এই কারণে সকল আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয়। ব্যতিক্রম কিছু আছে দুই একটা, আবার বেশিরভাগই সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো। এখন এই ধরনের কোশ্চেন আসলে আমরা পারবো কিনা পরীক্ষায়? সবাই পারবো? সবাইকে ধন্যবাদ। এবার করো স্টোরেজ